এক সময় তারাপুর নামের একটা গ্রামে লোকেরা বেশ হাসি খুশি থাকত। সেই গ্রামে মেয়েদের একটা গ্রুপ ছিল, যেটাতে সরিতা, মেঘা, কবিতা আর আরতি ছিল। 4 জন ঘনিষ্ঠ বান্ধবী ছিল। 4 জনে সব জায়গায় একসাথেই যেত। একদিনের কথা, 4টে বান্ধবী কুয়োতে জল ভরতে যায়। সবাই মেঘার চুলের প্রশংসা করে। মেঘার চুল বেশ লম্বা আর ঘন ছিল। এইরকম চুল সারা গ্রামে কোনো মেয়ের কাছে ছিল না। মেঘাও নিজের চুলকে অনেক ভালোবাসত। সে ওটার অনেক খেয়াল রাখত। হায়, যদি আমার চুলটাও এত কালো আর ঘন হতো, কিন্তু আমার চুলটা তো বাড়েই না। তুমি এমন কি করো মেঘা যে তোমার চুলটা এত লম্বা আছে? আরে আমি বেশ কিছু করি না, শুধু সর্ষের তেল লাগাই। তুই যদি এমন করিস তো তোরও চুল লম্বা, কালো আর ঘন হয়ে যাবে। মেঘার পরামর্শ অনুযায়ী সবাই ওটা করে, কিন্তু অনেকদিন পরে ওদের চুল একই থাকে। কারোর চুল 1 ইঞ্চও বাড়ে না। সবার অনেক রাগ হয়। একদিন গ্রামের শহর থেকে কোনো নিউজ চ্যানেল থেকে কিছু লোকজন গ্রামের সম্বন্ধে জানার জন্য আসে। ওরা ওখানে গ্রামবাসীদের জীবনের সম্বন্ধে সমস্ত তথ্য একত্রিত করে। ওদের সাথে একটা ছেলেও এসে থাকে, যে অনেক সুন্দর থাকে। ও পুরো গ্রামে এক একটা লোকের কাছে গিয়ে গ্রামের সম্বন্ধে জানার চেষ্টা করছিল। ওই ছেলেটার নাম রোহিত ছিল। একদিন রোহিত গ্রামের কিছু ছেলেদের সাথে কথা বলতে থাকে। তখনই তার নজর মেঘার উপরে পড়ে। রোহিত ওকে দেখে তার দিকে তাকিয়ে থাকে। এত লম্বা আর সুন্দর চুল, এত সুন্দর চুল তো আমি কোনোদিনও দেখিনি। আর এই মেয়েটাও তো কি সুন্দরী! রোহিত যখন মেঘাকে দেখতে থাকে, তখন সে নিজের বান্ধবীদের সাথে দাঁড়িয়ে থাকে। হঠাৎ আরতি রোহিতের দিকে তাকায় আর সে বলে, এই ছেলেটা কত সুন্দর না? কোন ছেলে? আরে ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, মনে হয় ও শহর থেকে এসেছে। মা বলছিল ও অনেক সুন্দর। মা তো সত্যিই বলছিল। আরে কিন্তু ও তো শুধু মেঘার দিকেই তাকিয়ে আছে, আমাদের দিকে তো দেখছেই না। কিসব আবল তাবল বলছো তোমরা? চলো, তাড়াতাড়ি চলো এখান থেকে। মেঘা সেই ছেলেটাকে অবহেলা করে দেয়, আর এইটা দেখে ও তার দিকে আরো বেশি আকর্ষিত হয়। এ সুন্দরীর সাথে সাথে কতটা লাজুক আর ভদ্র মনে হচ্ছে। এরম মেয়ে যদি আমার জীবনে চলে আসে তাহলে তো জীবন সার্থক। মেঘা জোর করে সবাইকে ওখান থেকে নিয়ে চলে যায়, কিন্তু রোহিত তাকে বলে না। পরের দিন ও তার পিছু করে আর তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মেঘা তার দিকে তাকায়ও না। এবার রোহিত মেঘার সাথে কথা বলার জন্য তার বান্ধবীদের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়। যখন মেঘা তাদের সাথে থাকে না, তো ও তাদের কাছে যায়। সব মেয়ে ওকে দেখে অনেক খুশি হয়ে যায়। রোহিত তাদেরকে মেঘার সম্বন্ধে জিজ্ঞেস করে। কি হয়ে গেল আপনাদের? আমাকে ওর ব্যাপারে বলুন না। ওর নামটা কি? আর ও কি করে, কোথায় থাকে? আমার সব জানার আছে। ওর ব্যাপারে আমাকে সবটা বলুন। এমন কি আছে ওই মেয়েটাতে? ওর কালো ঘন লম্বা চুল। সত্যি বলতে গেলে ছোটবেলা থেকেই আমি নিজের মাকে বলে এসেছি যে আমার এমন মেয়েকে বিয়ে করার আছে যার লম্বা ঘন চুল থাকবে, খুব সুন্দরীও থাকবে। ও বড়লোক বা গরিব তাতে আমার কিছু যায় আসে না। তো তোমার মেঘা এত পছন্দ হয়ে গেছে? 3 জনের অনেক রাগ হয়, বিশেষ করে আরতির, কারণ সে মনে মনে ছেলেটাকে অনেক বেশি পছন্দ করতে থাকে। সে রোহিতকে মেঘার সম্বন্ধে কিছুই বলে না, আর ওখান থেকে মুখ ভেঙচে বেরিয়ে যায়। তারপর সবাই মিলে মেঘার নিন্দা করতে লাগে। এই মেয়েটার চুলটা তো আমাদের জন্য বিরক্তি হয়ে গেছে, ইচ্ছে হয় তাকে ন্যাড়াই করে দিই। সত্যি এবার আমারও তার উপর অনেক রাগ হচ্ছে। আমার চেয়ে বেশি হবে না, একটা কাজ করি, আজ রাতে ও যখন উঠোনে ঘুমোতে থাকবে, আমরা তাদের বাড়ি যাব। ও সবসময় রাতে নিজের পাশে একটা বাতি জ্বালিয়ে ঘুমোয়। সেই বাতিটা আমরা তার চুলের দিকে রেখে দেব, তারপর আমাদের কাজ হয়ে যাবে। আরে বাহ, এটা তো বেশ আইডিয়া। শুনে মজাই হয়ে গেল। তারপর সেই ছেলেটা ওই ন্যাড়ার দিকে তাকাবেও না। কত কুৎসিত দেখাবে ও। রাতে 3 জনে মেঘার ঘরে যায়। তারা চুপি চুপি মেঘার উপরে নজর রাখে যে কখন সে উঠোনে ঘুমোতে আসবে। কিছুক্ষণ পর মেঘা উঠোনে বাতিটা জ্বালিয়ে ঘুমিয়ে যায়। তখনই সুযোগ পেয়ে আরতি তার কাছে যায় আর বাতিটা তার লম্বা চুলের কাছে রেখে দেয়। তারপরও তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায় আর দূরে দাঁড়িয়ে তাকে দেখতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মেঘার চুলে বাতির আগুনটা ধরে নেয়। মেঘার চুলে আগুন ধরে ধীরে ধীরে ওটা উপরে চলে আসে। 3 জনে দূরে দাঁড়িয়ে ওকে দেখে অনেক খুশি হয়, কিন্তু আগুনটা এত বেশি ছড়িয়ে যায় যে ওটা মেঘার পুরো শরীরে লেগে যায়।
মেঘা জোরে চিৎকার করতে লাগে আর নিজেকে বাঁচানোর চেষ্টায় এদিক ওদিক ছুটতে লাগে। বাঁচাও, বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, আমি পুড়ে মরে যাব। দূর থেকে মেয়েরা ওকে এইভাবে পুড়তে দেখে ঘাবড়িয়ে যায়। আরে ও তো পুড়ে যাচ্ছে, এবার আমরা কি করি? চল তাড়াতাড়ি পালাই এখান থেকে, নইলে আমরাই ধরা পড়ব যে আমরা এত রাতে এখানে কি করছি। মেঘা তাদের চোখের সামনে পুড়তে লাগে, আর পুড়তে পুড়তে মেঘা নিজের বান্ধবীদেরকে ওখানে দেখে নেয়। ও তাদেরকে ইশারাও করে, কিন্তু ওরা তিনজনে ওখান থেকে পালিয়ে যায়। মেঘা ওখানেই পড়ে যায় আর পুড়ে মারা যায়। সেদিন ঘরে তার মা বাবাও ছিল না, তাই তাকে কেউই বাঁচায়নি। মৃত্যুর পর মেঘা একটা ডাইনিতে পরিণত হয়, কালো লম্বা চুলওয়ালি ডাইনি। আমার বান্ধবীরা আমাকে বাঁচালো না কেন? কেন পালিয়ে গেল ওরা আমাকে পুড়তে দেখে? কেন ওরা এসেছিল এত রাতে? আর কেন লুকিয়ে দাঁড়িয়েছিল? নিশ্চয়ই কোনো কথা আছে, আর আমি এটার খোঁজ করেই ছাড়ব। পরের সকাল রোহিত পুরো চ্যানেলের সাথে ওখানে আসে। ততক্ষণে মেঘার মা বাবাও চলে আসে, আর নিজের মেয়ের এই অবস্থা দেখে তাদের দুঃখ সহ্যই হয় না। ওদের কেঁদে অবস্থা খারাপ থাকে। কালো লম্বা চুলওয়ালি ডাইনি যে ওদের মেয়ে ছিল, ও ওখানে দাঁড়িয়ে সব দেখতে থাকে, কিন্তু কেউই ওকে দেখতে পারছিল না। ওখানে রোহিতও থাকে, আর তারও মেঘার মৃত্যুর অনেক দুঃখ হয়। এটা আত্মহত্যা না মেঘাকে কেউ মেরে ফেলেছে? এর ব্যাপারে আমি খোঁজটা নিয়েই ছাড়ব। ব্যাপারটার খোঁজ করার জন্য ও সবার আগে তার বান্ধবীদের কাছে যায়। সবাই মিথ্যে বলে যে সন্ধ্যের পর থেকে তারা ঘর থেকে বেরোয়নি। আর কালো লম্বা চুলওয়ালি ডাইনি এটা শুনে অবাক হয়ে যায়। এরা তিনজনে তখন ওখানেই ছিল, তবে মিথ্যা বলছে কেন? ডাইনি সেই মেয়েদের আশেপাশে ঘুরতে থাকে, আর অবশেষে তিনজনে সেই রাতের সম্বন্ধে কথা বলতে লাগে। এই রোহিতটা কবেই যে যাবে, আমাদের পেছনেই লেগে গেছে। ও যেন জানতে না পারে যে আমরা সেই মেঘার চুল পোড়াতে গিয়েছিলাম, আর আমাদের কারণেও মারা গেছে। কি? এরা তিনজনে আমার চুল পোড়াতে এসেছিল? এরা আমার সাথে এত খারাপ ব্যবহার কি করে করতে পারে? এইটা ওরা ঠিক করেনি। আমার চুলকে নিয়ে এত ঈর্ষা ছিল ওদের। আমি কাউকে ছাড়ব না। ডাইনি নিজের প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। রাতে সে সবার আগে কবিতার ঘরে যায়। কবিতা ঘুমোতে থাকে। ডাইনি তার পাশে গিয়ে দাঁড়িয়ে যায়, আর ডাইনির চুল কবিতার মুখের উপরে পড়তে লাগে। অস্বস্তি হয়ে কবিতা উঠে পড়ে, আর নিজের সামনে একটা লম্বা চুলওয়ালি ডাইনিকে দেখে চিৎকার করে। ডাইনি, ডাইনি, বাঁচাও, বাঁচাও! তোকে এবার আর কেউ বাঁচাতে পারবে না। ডাইনি নিজের বিনুনি কবিতার গলায় বেঁধে দেয়। কবিতার দম বন্ধ হতে লাগে। তারপর ও তাকে সোজা মেঝেতে ফেলে দেয়। তারপর কবিতার হাত যখন নিজের মাথার উপরে যায়, তো তার আভাস হয় যে তার মাথায় চুল নেই। না, না, আমি ন্যাড়া হতে পারি না। আমি ন্যাড়া কি করে হয়ে গেলাম? না, না, এটা কি করে হলো? কবিতা ন্যাড়া হয়ে যায়, আর লজ্জায় সে ঘর থেকে বাইরে বেরোয় না। তারপর ডাইনি সরিতা আর আরতির ঘরে যায়। ও তাদের সাথেও একই কাজ করে যেটা সে কবিতার সাথে করেছিল, আর ও তাদেরকেও ন্যাড়া করে দেয়। কবিতার মতো সরিতা আর আরতিও স্তব্ধ হয়ে যায়, আর ওরাও কিছু বুঝতে পারছিল না। তারাও লজ্জায় ঘর থেকে বাইরে বেরোয় না। একদিন রোহিত আরতির ঘরে আসে। আরতি, বাইরে বেরো, আমি সব কিছু জেনে ফেলেছি। কি হলো? তুমি এখানে কি করছো? দোষ, আমার কাছে সব প্রমাণও আছে। ওই দিন আমি রাতে গ্রামে ক্যামেরা লাগিয়েছিলাম, যাতে সকালে সব রেকর্ড করতে পারি, কিন্তু অন্য কিছুই রেকর্ড হলো। ওই দিন রাতে তোমরা সবাই মেঘার বাড়িতে গেলে, আর তুমি মেঘার চুলের কাছে প্রদীপ লাগালে, যাতে ও জ্বলে মরে যাক। তখনই তিনজনকে একসাথে করা হয়, আর তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়। ওরা কিছুই করতে পারে না। যখন ওরা একসাথে থাকে আর তাদেরকে জিজ্ঞেস করা হয়, তো তারা তিনজনে একই কাহিনী বলে, সেই কালো লম্বা চুলওয়ালি ডাইনির কাহিনী। তিনজনে বুঝে যায় যে সেই ডাইনিটা আর কেউ নয়, বরং মেঘাই আছে। আর নিজেদেরকে এইভাবে দেখে ওরা সারা জীবন লজ্জিত হয়ে কাটায়।